নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের অনুষ্ঠানে যোগদানের জন্যে আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। শ্রোতা বন্ধুরা, প্রেমেন্দ্র মিত্রের পরাশর বর্মার বেশ কিছু গল্প আমাদের ষষ্ঠ সিজনে আমরা পাঠ করেছি। এই সপ্তম সিজনে একটা বড় গল্প দিয়ে আবার পরাশরকে নিয়ে আসছি আপনাদের কাছে। এই গল্পে বেশ একটু অ্যাকশন থ্রিলার আছে। এটিকে স্বচ্ছন্দে একটা চলচ্চিত্রে রূপান্তরিত করা যায়। আপনাদের অনেকেই হয়তো জানেন যে প্রেমেন্দ্র মিত্রের অনেক প্রতিভার মধ্যে একটি বিশেষ প্রতিভা ছিল চিত্রনাট্য রচয়িতা হিসেবে। চলচ্চিত্র পরিচালনাও তিনি করেছেন মুম্বাইতে বসে। এই গল্পে শ্রোতা বন্ধুরা খেয়াল করবেন তিনি কিভাবে ঘটনাবলীকে সাজিয়েছেন, দৃশ্যপট পরিবর্তন করেছেন বিভিন্ন ফ্রেমে। এই বড় গল্পটি একাধিক এপিসোডের মাধ্যমে আমি আপনাদের কাছে নিয়ে আসব। শুনতে শুনতে আপনাদের যদি হইচই সিরিজের কথা মনে হয়, তাহলে জানবেন যে সেটিও কিন্তু প্রেমেন্দ্র মিত্রের সুদূর প্রসারী কল্পনারই অবদান। এই গল্পটি প্রেমেন্দ্র মিত্রের ঘোড়া কিনলেন পরাশর বর্মা এবং ঘুড়িও ওড়ালেন এই নামের বইয়ের অন্তর্গত। প্রকাশনার কাল জানা নেই। যাক, আর কথা না বাড়িয়ে এবারে তাহলে শুরু করি পাঠ। প্রেমেন্দ্র মিত্রের পরাশর বর্মার বড় গল্প, ঘুড়ি ওড়ালেন পরাশর বর্মা। আজ প্রথম এপিসোড। এক এক সময় আফসোস হয়। হ্যাঁ, সত্যিই আফসোস হয় পরাশরের সঙ্গে আলাপ হয়েছিল বলে। পরাশরের সঙ্গে আমি অবশ্য নিজে থেকে যে আলাপ করতে যাইনি। সে নিজেই এসেছিল তার কবিতার বাতিকের ঠেলায়। সেদিন সে অবশ্য শুধু একটা ব্লটিং প্যাড দেখে আমার প্রেসের মস্ত বড় একটা রহস্যের সমাধানও করে দিয়েছিল। কিন্তু তারপর তার সঙ্গে আবার যোগাযোগ করতে যাওয়াটা আমারই অপরাধ। বন্ধু সুরেশ্বরবাবুর ডাকবাক্সের সেই 3টি রহস্যময় চিঠির সমস্যা নিয়ে তখন যদি অত খুঁজে পেতে খিদিরপুরের একটা বাড়িতে না যাই, তাহলে পরাশরের সঙ্গে কোনো সম্বন্ধই আর হয় না। কুমতি ক্লাবের কথা অবশ্য তাহলে অজানাই থাকে, আর পরাশরের অনেক কীর্তির সঙ্গে নিজে জড়িয়ে পড়ি না, কিন্তু তাতেও খুব লোকসান কি হয়? সুখের চেয়ে স্বস্তি যে অনেক ভালো, সে কথা কি মিথ্যে? হঠাৎ মেজাজ এমন বেগড়ালো কেন এবং কি নিয়ে, তা অবশ্য সবাই জিজ্ঞাসা করতে পারেন। তা মেজাজ বেগড়বে না? পরাশরের সঙ্গে বুনো হাঁসের পিছনে অনেকবারই ছুটতে হয়েছে। শেষ পর্যন্ত সে হয়তো প্রত্যেকবারই ঘোড়ার চালে কিস্তি মাতের কেরামতি দেখিয়েছে, কিন্তু ধকলটা পুরোপুরি সইতে হয়েছে আমাকেই। কত আজগুবি ধান্দায় এ পর্যন্ত সে আমায় টেনে নিয়ে গেছে, তার মধ্যে এবারেরটি কিন্তু একেবারে মোক্ষম। ধারে কাছে কোথাও হলে তো বুঝতাম। এমন জায়গায় যেতে হয়েছে যার নাম পর্যন্ত এর আগে কখনো শুনিনি। আমাদের এই উত্তর ভারতের কজনই বা নেহাত টাইম টেবিলের পোকা না হলে সে নাম জানে? একেবারে নিতান্ত হেলা ফেলার ছোটখাটো স্টেশন নয়, ভিকারাবাদ জংশন। তবে জানা না থাকলে সমস্ত অল ইন্ডিয়া রেলওয়ে গাইড খুঁজেও এ নাম বার করা সহজ হতো না। আর কোথায় সে স্টেশন? কলকাতা থেকে যাওয়াই একটা জটিল ব্যাপার। প্রথম হাওড়া থেকে দুপুর 12টায় চড়তে হয়েছে হাওড়া হায়দ্রাবাদ এক্সপ্রেসে। নামে এক্সপ্রেস, গদাই লস্করি চালে পুরো প্রায় 2টি দিন গর্ভ যন্ত্রণা দিয়ে সে ট্রেন সকাল 7টায় গিয়ে পৌঁছেছে সেকেন্দ্রাবাদে।
পৌঁছবার কথা আরও ঘণ্টাখানেক আগে, তবে মাত্র 1 ঘণ্টা যে লেট করেছেন সেই ভাগ্যি। ট্রেন থামতে না থামতে নিজেরাই হোলডল সুটকেস ঘাড়ে করে ছুটতে হয়েছে আরেক প্যাসেঞ্জার ধরবার জন্যে। সে প্যাসেঞ্জার ট্রেন আমাদের জন্যে মিনিট 10 ছাড়তে দেরি করেছেন বলে কোনো রকমে মালপত্রগুলো তুলে পড়ি কি মরি করে তাতে উঠতে পেরেছি। এই প্যাসেঞ্জার ট্রেনে এখনো অন্তত 3.25 ঘণ্টা আমাদের কাটাতে হবে। তারপর দেখা পাব ভিকারাবাদ জংশনের। এই ভিকারাবাদ জংশনে যাবার জন্যেই 3 দিন ধরে এত হয়রানি। মাথায় পোকাটা নড়ে উঠবার পর পরাশর আমায় 1 মুহূর্ত শান্তিতে থাকতে দেয়নি। বৃহস্পতিবার রাত 12টার সময় তার ফোন পেয়ে প্রথম ব্যাপারটা ঠাট্টাই ভেবেছিলাম। 12টা বেজে তখন মিনিট 2 হবে। রিং শুনে শোবার ঘর থেকে উঠে এসে ফোনটা ধরতে হয়েছে বেশ একটু বিরক্তির সঙ্গেই। রং নম্বর বলেই তখন ধরে নিয়েছি। কি রকম তেতে জবাবটা দেব মনে মনে তাও ভাবছি, কিন্তু রং নাম্বার নয়, ঠিক ডাকই এসছে। কৃত্তিবাস, ঘুমোচ্ছিলে বুঝি? হ্যাঁ, ভালো করে ঘুমিয়ে নাও, কাল দুপুরেই রওনা হতে হবে। আরে বেশি কিছু নয়, 3 শতকের মতো যা লাগে নিও, টিকিট আমি করে রেখেছি। একটানাই বিজ্ঞপ্তির মধ্যে জবাবে কিছু বলবার মতো এতটুকু ফাঁক পরাশর রাখেনি। তার ভাষণ শেষ হবার পর তাই একটু হেসে বলেছি, ঠিক আছে, আমিও বাক্স প্যাঁটরা বেঁধে প্রস্তুত। তবে শীতের পোশাক নেব না গরমে, তাই শুধু ভাবছি পুরী যাচ্ছি না দার্জিলিং। না না, পুরী দার্জিলিং নয়, পরাশর নেহাত ঠান্ডা গলাতেই জানিয়েছে। যাচ্ছি ভিকারাবাদ, যেতেই প্রায় 2 দিন লাগবে। কোথায় যাচ্ছ? এবার গলাটা আপনা থেকে চড়া হয়ে উঠেছে। কি কি বললে? ভিকারাবাদ? হ্যাঁ হ্যাঁ, ভিকারাবাদ, ভিকারাবাদ জংশন। যাক, সে তোমার ভাবতে হবে না, তুমি শুধু 10টার আগে তৈরি থেকো, আমি ট্যাক্সি নিয়ে গিয়ে তোমায় তুলে নেব। এরপর পরাশরের ওদিকে ফোন নামিয়ে রাখবার শব্দ। মেজাজটা তখন কি হয়েছে তা বোধহয় বুঝিয়ে বলবার দরকার নেই। পরপর অন্তত 5 বার পরাশরের নম্বর ডায়াল করেছি। একবার তাকে ফোনে পেলে যা বলবো তখন ঠিক করেছি তার জ্বালায় রিসিভারই হয়তো চির খাবে, কিন্তু সে সুযোগ আর হলো কই। পরাশর তার রিসিভার নামিয়ে গেছে ঠিকই, কিন্তু ক্রেডেলেই বোধহয় নয়। বারবার চেষ্টা করেও কানেক্ট করতে পারলাম না। তা সত্ত্বেও সকালবেলা ঠিক সময়েই তৈরি হয়ে থেকে তার আনা ট্যাক্সিতে উঠে হাওড়া স্টেশনে ট্রেনটা ধরলাম কেন? সেইখানেই তো গলদ। পরাশরের কিছু সম্মোহন মন্তরতন্তর জানা আছে নিশ্চয়ই। যতই ফোঁস ফোঁসাই শেষ পর্যন্ত তার কথা ঠেলতে পারিনি, অন্তত এখনো নয়। ট্রেনে উঠে বসবার পর আমাদের এই আজগুবি অভিযানের কারণটা শোনবার পর কিন্তু সত্যি তখনই চেন টেনে ট্রেন থামিয়ে নেমে যেতে ইচ্ছে হয়েছিল। বলে কি পরাশর, সত্যি খেপে গেছে নাকি? সেই 2 দিনের রাস্তা ভিকারাবাদ জংশন আমরা যাচ্ছি কি কারণে, তা সুস্থ মস্তিষ্কে কেউ বুঝি ভাবতেও পারবে না। যাচ্ছি জাতিস্বর একজনের খোঁজে। পরাশরের মুখে কথাটা শুনে খানিকক্ষণ হতভম্ব হয়ে তার দিকে চেয়েছিলাম। ট্রেন তখন চলতে শুরু করেছে। দিনের বেলা হলেও আমাদের কূপটায় আর কেউ ওঠেনি। পরাশর সারাদিন রাত্রের জন্যই সেটা ডিজার্ভ করেছে। কামরায়
আর কেউ থাকলে আমার মুখের চেহারাটা তার নিশ্চয়ই নজর এড়াত না। বিস্ময় বিমূঢ়তার সঙ্গে সেখানে বেশ তীব্র একটা ক্ষোভও ফুটে উঠেছিল। এমনই একটা আজগুবি ধান্দায় জরুরি সব কাজকর্ম ফেলে পরাশরের সঙ্গে আমায় যেতে হচ্ছে। পরাশরের সত্যি কোনো কাণ্ডজ্ঞান কি নেই? কিন্তু এই নিয়ে রাগারাগি করে তো কোনো লাভ নেই। সত্যিই ট্রেনে নেমে যেতে তো পারবো না নিজেকে সামলে। তাই তখন যথাসম্ভব শান্ত গলাতেই জিজ্ঞাসা করেছি, জাতিস্বরটি কে? আর তার খোঁজে ওই অত দূর যাওয়া? আরে জাতিস্বর তো আমার সুবিধা মতো আমার বাড়ির পাশে জন্মায় না, পরাশর হেসে বলেছে। যেখান থেকে তার খবর আসে সেখানেই তাই যেতে হয়। কিন্তু এ খবর তোমার কাছে এলো কি করে? একটু সন্নিগ্ধভাবেই জিজ্ঞাসা করেছি। জাতিস্বর খোঁজবার জন্যে তোমার কি চড় লাগানো আছে নাকি? হ্যাঁ? আরে চড় লাগানো থাকবে কেন? পরাশর বলেছে। খবরের কাগজ থেকেই যা জানবার জেনেছি। খবরের কাগজ? রীতিমতো অবাক হতে হয়েছে এবার। খবরের কাগজে এ খবর বেরিয়েছে? আরে আমরা কি খবরের কাগজ পড়ি না? আহা, এখানকার কাগজ তো নয়, পরাশর আমাকে বুঝিয়েছে। ওদিকের একটা উর্দু কাগজ, তাও দৈনিক নয়, সাপ্তাহিক, গুলবার্গ, ওইখান থেকেই বার হয়। সেই উর্দু কাগজ তুমি পড়েছ, আর তার খবরই বিশ্বাস করে আমাকে শুদ্ধ সেখানে টেনে নিয়ে যাচ্ছ? সন্দেহটা গলায় স্পষ্ট করে তুলেই জিজ্ঞাসা করেছি, এ কাগজ তুমি পেলে কোথায়? আর পড়লেই বা কি করে? তুমি উর্দু জানো তা তো জানতাম না। আরে জানি মানে তাকে কি সত্যিকার জানা বলে? পরাশর বিনয় দেখিয়েছে। তবে কোনো রকমে অক্ষর টক্ষরগুলো পড়তে পারি। তা না হয় বুঝলাম, কিন্তু এ কাগজ তোমার হাতে এলো কি করে? পরাশর এবার খানিকক্ষণ চুপ। তখন ট্রেন খড়গপুর ছাড়িয়ে এসেছে। বর্ষাকালেই রওনা হয়েছি। হঠাৎ বৃষ্টির ছাট আসায় জানলা বন্ধ করতে ওঠার ছুতোয় আমার প্রশ্নের জবাবটা সে এড়িয়ে গেছে। কিন্তু আমি নাছোড়বান্দা। পরাশর জানলা বন্ধ করে ফিরে আসবার আগেই আবার প্রশ্ন করেছি, কই এই উর্দু কাগজ তোমার কাছে কি করে এলো? বলছো না কেন? আরে বলছি না মানে। পরাশর আবার ভেতরের সিটে এসে বসে একটু গড়িমসি করে বলেছে, মানে সে কথা আর শুনে কি হবে, কোনো রকমে এসেছো এটাই ধরে নাও না। না, তা ধরে নিতে যাব কেন? আমি কড়া হয়েছি এবার। কাগজটা কি করে তোমার কাছে এসেছে তা বলতে বাধাটা কি? বাধা এই যে, পরাশর আমার দিকে চেয়ে একটু যেন কিন্তু হয়ে বলেছে, শুনলে তুমি রাগ করবে। শুনলে আমি রাগ করব? আমি সত্যিই তাজ্জব, তোমার কাছে কি করে কোন ধাপ ছাড়া গোবিন্দপুর মুলুকের একটা উর্দু কাগজ মানে এসেছে তা জানলে আমার রাগ হবে কেন? মানে, পরাশর তখন একটু দ্বিধাগ্রস্ত। কাগজটা তো ঠিক আসেনি। ওই খবর যে পাতায় বেরিয়েছে সেই পাতাটা কেটে কেউ ওই খবরটা দাগ দিয়ে আমায় পাঠিয়ে দিয়েছে। আর তুমি সেই উড়ো খবরের ওপর নির্ভর করে? হতাশার সঙ্গেই এবার বলেছি, না সত্যি তুমি সব বিচারের বাইরে।
রাগ করলে তো? পরাশর অপরাধীর মতো আমার দিকে তাকিয়েছে। তা রাগ করা কি খুব অন্যায়? আমি ক্ষুব্ধ স্বরে বলেছি, কোথাকার কার পাঠানো একটা চোঁতা কাগজের খবরের কাটিং পেয়ে তোমার বুদ্ধিশুদ্ধি কাণ্ডজ্ঞান সব লোপ পেয়ে গেছে। যাক, এখন আর রাগারাগি করে কোনো লাভ তো নেই। খবরটা কি তাই একটু গুছিয়ে বলো শুনি। দ্বিতীয় পরিচ্ছেদ। শুক্রবার দুপুরে রওনা হয়ে দুদিন বাদে আবার সেই দুপুরবেলায় ভিকারাবাদ জাংশনে পৌঁছানোর মধ্যে পরাশরের কাছে ব্যাপারটা সম্বন্ধে যতখানি সম্ভব জেনে নিয়েছি। পরাশরের কাছে কিছু জানা অবশ্য দুঃসাধ্য ব্যাপার। সহজে সে কি কিছু বলতে চায়? প্রায় আখের মতো চাপ দিয়ে নিংড়ে তার কাছ থেকে কথা বার করতে হয়েছে। যা জেনেছি তাতে পরাশরের নির্বুদ্ধিতা আর খামখেয়ালিটাই অবাক করেছে। নগণ্য উর্দু একটা সাপ্তাহিকের যে খবরটা পরাশরের কাছে কাটা কাগজের টুকরোয় পৌঁছয় নেহাত আহাম্মক না হলে কেউ তার কোনো গুরুত্ব বোধহয় দেয় না। খবরটা এই যে ভিকারাবাদ শহরের একটি মেয়ের মধ্যে হঠাৎ অদ্ভুত একটা ক্ষমতার পরিচয় পাওয়া যাচ্ছে। যদিও তার মাতৃভাষা উর্দু, তবু মেয়েটি নাকি তেলেগু, তামিল, মারাঠিতে শুধু নয়, হিন্দি, ইংরাজিতেও গড়গড় করে কথা বলতে পারে। এছাড়া তার আরেকটি অদ্ভুত ক্ষমতা হল পূর্বজন্মের সব কথা স্মরণ করতে পারা। এক জন্ম নয়, এর আগের 2-3 জন্মের কথা সে নাকি সবিস্তারে বলে যাচ্ছে। এই খবরটুকু পড়লে প্রথমেই সমস্ত ব্যাপারটা সম্বন্ধে সন্দিগ্ধ হয়ে ওঠাই স্বাভাবিক। তা না হয়ে পরাশর অন্ধবিশ্বাসে বাহ্যজ্ঞান শূন্য ভক্তের মতোই সেখানে ছুটে চলেছে। ট্রেনে আস্তে আস্তে তার মনের এই মূঢ়তার ঘোর কাটাবার চেষ্টা যে করিনি তা নয়। বলেছি, তুমি সত্যি এই খবর বিশ্বাস করো? সত্যি জাতিস্বর বলে কিছু আছে বলে তোমার ধারণা? বা জাতিস্বর নেই? পরাশর এইবারই উত্তেজিত হয়ে উঠেছে। তারপর প্যারাসাইকোলজির জয়গান করে তা থেকে ভুরি ভুরি দৃষ্টান্ত দেখিয়ে বলেছে, এসব তুমি গাঁজাখুরি মনে করো? জন্মান্তর কি সত্যি হয় না? হয়তো হয়, হাল ছেড়ে দিয়ে এবার বলেছি, কিন্তু জন্মান্তর বাদ আর প্যারাসাইকোলজিতে তোমার টান কবে থেকে হলো? আগে তো কখনো দেখিনি। আগে না হলে আর পরে হতে নেই বলে এক কথায় পরাশর আমায় থামিয়ে দিয়েছে। বাতুলকে সুবুদ্ধি দেওয়ার চেষ্টা বৃথা বলে আমিও চুপ করে গেছি। ভিকারাবাদ নেমে প্রথম একটি হোটেলের সন্ধান করতে হলো, কিন্তু ওই অক্ষত শহরে হোটেল বলতে যা বোঝায় তা কোথায়? শেষ পর্যন্ত স্টেশনের ওয়েটিং রুমই আশ্রয় করে স্নান টান আর সামান্য কিছু খাওয়া দাওয়া সেরে লেফট লাগেজে মাল রেখে শহরে উর্দু কাগজে দেওয়া ঠিকানা খুঁজতে বার হলাম। খোঁজার জন্য বেশি কেন কোনো রকম হাঙ্গামাই পোহাতে হলো না। কাগজে ঠিকানা দেওয়া ছিল ওই সুরজ মহল্লার। স্টেশনের বাইরে বেরিয়ে টাঙায় উঠে সুরজ মহল্লার নাম করতেই টাঙাওয়ালা এক গাল হেসে বললে, জানতে হ্যায় হুজুর। জানতে হ্যায় কি? পুরো ঠিকানা না বলতেই টাঙাওয়ালা জানলো কি করে? পরাশর সেই কথাই বলতে গেল, বললে, আরে শুধু সুরজ মহল্লা শুনেই জেনে গেলে? সুরজ মহল্লার মোকান কি একটাই? কোথায় যাচ্ছি তা তো এখনো বলিনি। আরে বলার জরুরত নেই মালিক। টাঙাওয়ালা তখন চাবুকের আওয়াজ করে তার বাহনকে চালু করে দিয়েছে। মতি কোঠিতে যাবেন তা কি আর জানি না? তুমি জানো? পরাশরের চেয়ে আমি এবার বেশি অবাক হলাম। এই শহরে এক জাতিস্বরের খবর জানা গেছে, সেই সঙ্গে এখানকার টাঙাওয়ালারাও অন্তর্যামী নাকি? সোজাসুজি এবার টাঙাওয়ালাকে জিজ্ঞাসা করলাম, এই মতি কোঠিতেই যে যেতে চাই তা তুমি জানলে কি করে?
আরে নতুন আমদানি, বহু শহরই ওই ঠিকানায় যেতে চায় বলে। কেমন? জবাবটা এবার টাঙাওয়ালার বদলে পরাশরের। টাঙাওয়ালাও তাতে সায় দেওয়াতে রহস্যটা পরিষ্কার হলো। টাঙাওয়ালার কথাতেই জানা গেল গত কয়েকদিন ধরে এ স্টেশনে নেমে অনেক যাত্রী সুরজ মহল্লার ওই মতিকুঠিতেই যেতে চাচ্ছে। ঠিকানাটা তাই তার জানা হয়ে গেছে। কেন যে এত লোক ওখানে যাচ্ছে তাও টাঙাওয়ালার অজানা নয়। কেন যেতে চায় তা জানো? পরাশরই প্রশ্ন করলে এরপর। হ্যাঁ মালিক। টাঙাওয়ালা বেশ একটু গর্বভাবে জানালো। ভিকারাবাদের মানুষও এ কথাটা জানবে না? সারা শহরে কে না জানে এ কথা। আচ্ছা, কি জানো ঠিক করে বলো তো? আমি এবার জিজ্ঞাসা না করে পারলাম না। লোকটা তার ছিপটি নাড়তে নাড়তেই মুখ ফিরিয়ে একবার আমায় যেন একটু সন্দিগ্ধভাবে দেখে বললে, আপনাকে আর আমি কি বলবো হুজুর? কোথা থেকে এত কষ্ট করে আপনারা কি কিছু না জেনে এখানে এসেছেন? টাঙাওয়ালাকে এরপর আর কিছু জিজ্ঞাসা করা উচিত বলে মনে হলো না। জিজ্ঞাসা করলেও সুরজ মহল্লার মতিকুঠিতে গিয়ে যা দেখে আমি অন্তত সত্যি অপ্রত্যাশিত একটা চমক পেলাম, তা সে বলতে পারত কিনা সন্দেহ। পরাশরের কাছে এত সব শুনে টুনে এসেও মতিকুঠিতে জাতিস্বর বলে দাবি করা মেয়েটিকে দেখবার পর সত্যি রীতিমতো চমকে উঠেছিলাম। ভিকারাবাদ স্টেশনে নামবার পর যা মনে হয়েছিল, সুরজ মহল্লায় পৌঁছে সে অবজ্ঞার ভাবটা আর থাকেনি। সত্যি বেশ পরিচ্ছন্ন খানদানি পাড়া। বাড়িগুলি সবই একটু মুসলিম স্থাপত্যের প্রভাবে তৈরি। পুরানো হলেও তাই তার আরেকটা আলাদা মহিমা আছে। এরই মধ্যে মতিকুঠিটি একটু দুঃখিনী গোছে। দেখলে মনে হয় এ মহল্লার পত্তন হবার সময় প্রথমেই বোধহয় এটি তৈরি হয়েছিল। তারপর খুব সুদিন তার যায়নি একটু, তাই এখন ভগ্ন দশা। বাড়িটি মহল্লার তুলনায় যেমনই হোক, ভেতরে গিয়ে বসবার পর প্রাথমিক লৌকিকতা সারা হলে যা দেখলাম, তা চমকে দেওয়া শুধু নয়, একেবারে হতভম্ব করবার মতো। যে ঘরটিতে বসেছিলাম তার সৌভাগ্যের দিন অনেক আগেই গত হয়েছে। মেঝের কার্পেট ছেঁড়া ও ময়লা, গালিচা একটা যা পাতা আছে তা জীর্ণ বিবর্ণ। মখমলের তাকিয়া আছে ঠিকই, কিন্তু তা দেখলে তার ওপর হেলান দিতে উৎসাহ হয় না। বড় চৌকির ওপর পাতা ফরাসটা ওরই মধ্যে একটু পরিষ্কার। তার ওপর আমি অন্তত একটু আড়ষ্ট হয়েই বসেছিলাম। পরাশরের অবস্থাও আমার চেয়ে খুব স্বাচ্ছন্দ্যের বোধহয় নয়। তবে অস্বস্তিটা লুকোবার জন্য সে ঘরের এদিক ওদিক খুব যেন খুঁটিয়ে দেখবার ভান করছিল। ভানটা অবশ্য বৃথা। কি আছে ঘরটার দেখবার? পুরানো আমলের বৈঠকখানা ঘর। দেয়ালে ছবি টবি দু একটা টাঙানো, তা সেই প্রথম কোম্পানি আমলের এদেশি রহিসদের খিচুড়ি ফ্যাশনের। তাতে সস্তা বিলাতি ফক্স হান্টিংয়ের সওয়ার আর কুকুরের পালের ছবি রাফায়েল মাইকেল অ্যাঞ্জেলের নাম করা ছবির কপির সঙ্গে আদরে টাঙানো হয়েছে। সেসব ছবি রংচটা ভাঙা ফ্রেমের মধ্যে ধুলোয় ময়লায় অস্পষ্ট বলে সবকটি প্রায় এক বলে মনে হয়। আড়ষ্টভাবে বসে থাকতে থাকতে মনের মধ্যে উদ্বেগও অনুভব করছিলাম। আমরা বাইরে এসে দাঁড়াবার পর মাথায় পাগড়ি বাঁধা যে বৃদ্ধ লোকটি আমাদের ভেতরে নিয়ে গিয়ে বসিয়েছিলেন, তাকে আমাদের আগমনের হেতু কিছু বলা হয়নি। তিনি সে সুযোগও দেননি। কটা ছোট ধাপ বেয়ে উঠে বাইরের দরজার কাছে দাঁড়াতে না দাঁড়াতেই তাঁর দেখা পেয়েছিলাম। তিনি যেন ভেতর থেকে কি কাজে বাইরে বেরিয়ে যাচ্ছিলেন। আমাদের দেখে থমকে দাঁড়াতে পরাশর সবিনয় আমাদের পরিচয় ও আসার কারণ জানাতে গেছিল, কিন্তু কথা শুরু করতে না করতেই বৃদ্ধ
আসুন আসুন বলে একটু আপ্যায়নের হাসি হেসেছিলেন। তারপর এই ঘরে এনে বসিয়ে সেই যে চলে গিয়েছেন, এতক্ষণের মধ্যে আর দেখা নেই। মনের মধ্যে কয়েকটা প্রশ্ন ওঠার জন্যেই উদ্বেগটা হচ্ছিল। প্রথমত, বৃদ্ধ আমাদের কথা ঠিক বুঝেছেন তো? আমরা কলকাতা থেকে আসছি, পরাশর তো এর বেশি আর কিছু জানাবার সুযোগই পাইনি। দ্বিতীয়ত, আমরা ঠিক বাড়িতেই কি এসেছি? এইটি যে মতিকঠি, তা কাউকে জিজ্ঞাসা করে আমরা জেনে নিইনি। মতিকঠি বলে কোনো লেখাও বাইরে কোথাও চোখে পড়েনি আমাদের। টাঙাওয়ালার কথায় বিশ্বাস করি আমরা এখানে নেমে দরজায় এসে দাঁড়িয়েছি। সেই যে আমাদের মতন বিদেশি যাত্রী পেয়ে একটু জব্দ করবার রসিকতা করেনি, তার ঠিক কি? তাকে সন্দেহ হবার কারণ যে একেবারে নেই তা নয়। সুরজ মহল্লা বলতেই সে বুঝে নিয়েছে, ভান করে মতিকঠির নাম করলেও কেন যে জায়গাটা ভিকারাবাদ শহরে হঠাৎ বিখ্যাত তা সে স্পষ্ট করে জানায়নি একবারও, বরং কথাটা এড়িয়েই গেছে কায়দা করে। এছাড়া যে কারণে আমরা এখানে এসেছি, তার জন্য ভিকারাবাদে মতিকঠি যদি বিখ্যাতই হয়ে ওঠে, তাহলে তার লক্ষণ কি এই? আমরা ছাড়া আর কোনো কৌতূহলী দর্শন প্রার্থীকে তো দেখছি না। তৃতীয় পরিচ্ছেদ। মনের মধ্যে এই সব প্রশ্ন তোলপাড় করার মধ্যেই ভেতর মহলে একটা ঘণ্টার শব্দে সচকিত হলাম। ভেতরের মহলে কোথাও কোনো পুজো হচ্ছে, সেই পুজোরই ঘণ্টায় টানা শব্দ। সে শব্দ থামবার পর আমাদের দরজার সামনে দিয়ে নানা বয়সের বেশ কিছু পুরুষ মেয়েকে বেরিয়ে যেতে দেখলাম। তারা বাইরে থেকে পুজো দেখতেই এসেছিল, সন্দেহ নেই। পুজোর ঘণ্টার ধ্বনিতে প্রথম চমকটা শুধু শব্দের জন্যই লাগেনি বুঝলাম। সুরজ মহল্লার বাড়ি ঘরগুলির স্থাপত্যের ধরনে মনে যে দাগটা লেগেছিল, তার সঙ্গে পুজোর ঘণ্টাটা ঠিক খাপ খায়নি। এখন অবশ্য বোঝা গেল যে মহল্লার চেহারাটা যেরকমই হোক, মতিকঠি বাড়িটা অন্তত হিন্দুর। ঘণ্টার ধ্বনি থামবার পর, বাইরের ভক্ত দর্শকরা চলে যাবার পর, পাগড়ি পরা বৃদ্ধ এতক্ষণে আবার দেখা দিলেন। এবার আর একা নয়, সঙ্গে একজন ভৃত্য। ভৃত্যের হাতে একটি বড় পারাত, আর সে পারাতের ওপর দুটি রেকাবিতে ফলমূল মিষ্টি, আর দুটি গেলাসে শরবত গোছের কোনো পানীয়। কাঁচের নয়, গেলাসগুলি পাথরের বলে পানীয়ের স্বরূপটা বাইরে থেকে বোঝা যাচ্ছে না। ভৃত্য এসে আমাদের সামনে পারাত থেকে খাবারের রেকাবি ও পানীয়ের গ্লাস নামিয়ে দেওয়ার পর বৃদ্ধ আগের মতোই আপ্যায়নের হাসি হেসে বললেন, নেন, একটু পুজোর প্রসাদ খান। পুজোর প্রসাদ? একটু বিস্ময়ে প্রকাশ করেই জিজ্ঞাসা করলাম, কি কি পুজো? বৃদ্ধ যে পূজার নাম করলেন, আমি অন্তত কখনো তা শুনিনি। শুনতে ভুল করেছি মনে করে একটু অবিশ্বাসের সঙ্গেই জিজ্ঞাসা করলাম, কার পুজো বললেন? দর্পনাথ দেবীর। বৃদ্ধ মাথা নেড়ে সায় দিলেন, কিন্তু এরকম পুজোর কথা বা এরকম দেবীর নাম তো কখনো শুনিনি। বিমূঢ়তাটা প্রকাশ করলাম। না শোনবারই কথা। বৃদ্ধ একটু হাসলেন। এ দেবী দেওযানীর একেবারে নিজের। শুধু তার কাছেই উনি দেখা দিয়ে পুজো চেয়েছেন বলে দেওযানী 1 বছর ধরে ওর পুজো করে আসছে। বেশ একটু বিভ্রান্ত হয়ে চুপ করতে বাধ্য হলেও ভুল ঠিকানায় ভুল বাড়িতে যে আসেনি এইটুকু সম্বন্ধে নিশ্চিন্ত হয়ে
ধরে তখন প্রাণ এসেছে। জাতেশ্বর মেয়েটির নাম যে দেওযানী অর্থাৎ দেবযানী তা অন্তত জানা গেল। তার নিজের আবিষ্কার করা দেবীর পুজো 1 বছর আগে আরম্ভ হয়েছে জেনে তার পূর্বজন্মের কথা স্মরণের ক্ষমতাও সেই থেকে দেখা দিয়েছে অনুমান করা যেতে পারে। এর মধ্যেই নিজে থেকে পুজো করা মেয়েটির বয়সও কিছুটা আঁচ করা যায়। পুজো আচ্ছা অবশ্য মেয়েরা খুব ছোটবেলায়ও শুরু করে, তাহলেও দেওযানী একেবারে শিশু নয় এটুকু আন্দাজ করা যাচ্ছে। কিন্তু অনুমান তো অনেক কিছুই করা যাচ্ছে, আসল দর্শন লাভটা হবে কখন? পরাশরের দিকে চাইলাম, তার সে ব্যাপারের জন্য কোনো ব্যস্ততাই যেন নেই। দেওযানীর মতন জাতিস্বরা মেয়ের যেখানে বাস সে বাড়িতে একটু বসতে পেয়েই যেন সে কৃতার্থ। লৌকিকতার খাতিরে প্রসাদ বলে পরিবেশিত খাবার তখন একটু মুখে তুলতে হচ্ছে। বৃদ্ধ আমাদের খাওয়া তদারক করবার জন্যই একটু দূরে ফরাসের ওপরে গিয়ে বসেছেন। শেষ পর্যন্ত আজকের মতো এই প্রসাদ খাইয়েই বিদায় করবে নাকি? পরাশরের তাতে নিশ্চয়ই আপত্তি হবে না, কিন্তু আমার পক্ষে তো এমন করে তীর্থের কাক হয়ে বসে থাকা অসম্ভব। যে কটা দিন এই আসা যাওয়ায় নষ্ট হবে সেটাই সময়ের সম্পূর্ণ লোকসান। সে লোকসান যত কমের মধ্যে রাখা যায় সে চেষ্টা আমায় করতেই হবে। ফল মূল পেঁড়া জাতীয় মিষ্টি একটু মুখে ছুঁয়ে শরবতের ওই গ্লাসটায় চুমুক দিয়ে বেশ একটু তৃপ্তি পেলাম। স্টেশনে নেমে 1 কাপ চা খাওয়ারও তো পরাশর সুযোগ দেয়নি। চা না হোক জলীয় একটা পানীয়ের বিশেষ দরকার ছিল। শরবতটা শেষ করতে করতে পরাশরের দিকে একবার চাইলাম। আমি তো এতক্ষণ অনেক আলাপ চালালাম, এবার আসল কথাটা যাতে সে তোলে চোখের ইঙ্গিতে তাকে সেই কথাটা বোঝাতে চেয়েছিলাম, কিন্তু কাকস্য পরিবেদনা। পরাশর তার প্রসাদ খেতেই তন্ময়, শরবতের গ্লাস পর্যন্ত এখনো পৌঁছায়নি। অগত্যা নিজেকেই কথাটা তুলতে হলো। বেশ একটু মিনতির সুরে বললাম, আচ্ছা শেঠজি। বাধা পেতে হলো ওইখানেই। শেঠজি বলে যাকে সম্মান দেখাতে চেয়েছিলাম, পাগড়ি বাঁধা সেই বৃদ্ধ বেশ একটু ক্ষুণ্ণ হয়ে আমার দিকে তাকিয়ে বললেন, আমি শেঠজি টেডজি নয়, ও সম্বোধন করে আমাকে অপমান করবেন না। এ আবার কি কাণ্ড? শেঠজি বলাটা অপমান? শেঠজি না বলে কি বলবো? বৃদ্ধ নিজেই অবশ্য সমস্যাটা মিটিয়ে দিলেন। বললেন, আমরা এদেশে এসে বসবাস করলেও কাশ্মীরি দৈবাচার্য বংশ, আমাকে পণ্ডিতজি বলতে পারেন। তাহলে মিনতিটা শুনুন পণ্ডিতজি। বিনয়ে কৃতজ্ঞতায় গদগদ হয়ে বললাম, আপনার ওই দেওযানীকে যদি একবার দেখিয়ে দেন। দেওযানীকে দেখিয়ে দেব? বুড়ো পণ্ডিতজি আমার দিকে এক দৃষ্টে খানিক তাকিয়ে রইলেন। এবার কিন্তু সে চোখের দৃষ্টিতে বা মুখের ভাবে ক্ষোভ কি রাগের কোনো চিহ্ন নেই। আছে তাতে পুরোপুরি অবজ্ঞা মেশানো কৌতুক। এই কৌতুক জাগাবার মতো কি করেছি বুঝতে না পেরে আমি তখন পরাশরের দিকেই সাহায্যের আশায় তাকিয়েছি। সাহায্য অবশ্য পেলাম না। পরাশর যেন কিসের তন্ময়তায় ইহজগতেই নেই। আমার প্রশ্ন আর বৃদ্ধ পণ্ডিতজির উত্তর তার কানেই যায়নি মনে হলো। কৌতুকের সঙ্গে একটু করুণা মুখের ভাবে মিশিয়ে তিনি এবার বললেন, দেওযানীকে দেখিয়ে দেওয়ার ক্ষমতা কি অধিকার কারণ নেই। সে যদি ইচ্ছে করে তাহলে নিজেই এসে আপনাকে দেখা দেবে।
আপনারা যে এসেছেন তা হয়তো এতক্ষণে সে নিজে থেকে জেনেছে। হতবম্ব হয়ে পণ্ডিতজির দিকে তাকিয়ে রইলাম। বুড়ো বলে কি, হয়তো এতক্ষণে আমাদের আসার কথা জেনেছে। তার মানে অন্তর্যামী, এই কথাই বুঝতে হবে। পরাশরের পাল্লায় পড়ে ভালো বুজরুকির মধ্যে তো এসে পড়লাম। পণ্ডিতজি যা বললেন তার আরও একটা তাৎপর্যও তো রীতিমতো গোলমেলে। দেওযানী নিজে থেকেই আমাদের আসার কথা জানতে পারলেই হবে না, তার আবার আমাদের সঙ্গে দেখা করবার ইচ্ছে হওয়া চাই। সেই ইচ্ছেই যদি আজ না হয়। ভয়ে ভয়ে সেই সম্ভাবনা নিয়ে বাইরে যথাসম্ভব ভক্তিভাব দেখিয়ে এবারে প্রশ্ন করলাম, আজ আমাদের দর্শন পাওয়ার আশা তাহলে আছে কি? কেমন করে বলবো? পণ্ডিতজি একেবারে ঠান্ডা জল ঢেলে দিলেন আমাদের উপরে। এখনই পেতে পারেন, আবার 1 মাস ধন্না দিয়েও বিফল হয়ে ফিরে যেতে পারেন। অমন গেছেও অনেকে। ও বাবা, এই যে একেবারে পয়লা নম্বর ধরিবাজের হাতে পড়েছি। সরাসরি পরাশরকেই তাই এবার জিজ্ঞেস করতে হলো, শুনলে তো পরাশর, আজ হয়তো দেখা নাও হতে পারে। আজ না হয় কাল হবে, নির্বিকারভাবে জানালো পরাশর। এ তো জোর জুলুমে আদায় করবার জিনিস নয়। পরাশরের জবাব শুনে আমার চক্ষু স্থির, পিত্তি পর্যন্ত জ্বলে উঠল এই নির্বিকার উত্তরে। গলাটা মোলায়েম রাখবার চেষ্টা না করেই বললাম, আমায় তো তাহলে আজই ফিরে যেতে হয়, আর অপেক্ষা করার উপায় আমার নেই। চতুর্থ পরিচ্ছেদ। অপেক্ষা করবার দরকার হলো না। আমার কথা শেষ হতে না হতেই পণ্ডিতজিকে উঠে দাঁড়াতে দেখলাম। আমাদের দিকে ফিরে একটু হেসে তিনি বললেন, আপনাদের ভাগ্য ভালো, দেওযানী নিজে থেকেই আপনাদের দর্শন দিতে ডাকছেন। ডাকছে শুনে চমকিত হলাম, কিন্তু পণ্ডিতজিও অন্তর্যামী নাকি? ডাকছে যে সে কথা উনি জানলেন কি করে? না, টেলিপ্যাথি গোছের কিছু নয়, বাস্তব দূত অর্থাৎ দূতী মারফতই দেওযানীর ডাকের খবরটা এসেছে। বাইরের মহলে আমাদের বসবার ঘর, তারপর একটা পাথরে বাঁধানো উঠোন পেরিয়ে ভেতর মহল, যেখান থেকে আগে ওই পুজোর ঘণ্টার শব্দ পেয়েছি। আমাদের ঘর পর্যন্ত আসবার আগে উঠোন পার হবার সময়ই পণ্ডিতজি তাকে দেখতে পেয়ে তার বার্তাটা নিশ্চয়ই অনুমান করেছেন। পণ্ডিতজি যা বলেছেন দূতী এসে সেই কথাই আমাদের জানালো। তার কথা শুনব কি? তার চেহারা পোশাকের দিকেই অবাক হয়ে তখন তাকিয়েছি। দূতী হয়ে যে এসেছে, রাজনটি বললেই তার যথার্থ পরিচয় হয়। পোশাকের যেমন জৌলুস, তেমনি চটক চেহারার। চলায় বলায় যেন লাস্যের ঢেউ তুলে যাচ্ছে। পুজো আচ্চা নিয়ে তন্ময় জাতিস্বরা একটা মেয়ের এই প্রতিনিধি? দূতীকে দেখে যদি অবাক হয়ে থাকি, স্বয়ং দেওযানীকে দেখে যাকে বলে একেবারে স্তম্ভিত। প্রথম বিস্ময় হল দেওযানীর বয়স বুঝে। জাতিস্বরা মেয়ে বলতে নেহাত শিশু না হোক, বালিকা বয়সের বেশি কিছু ভাবিনি। সাধারণত জন্মান্তরের স্মৃতি এই ছোটবেলাতেই কারুর কারুর মধ্যে দেখা যায়, একটু বয়স বাড়লেই যে স্মৃতি আর থাকে না। কিন্তু বালিকা দূরের কথা, এ যে কিশোরীও নয়, রীতিমতো পূর্ণ যৌবনা যুবতী। আর যুবতী শুধু নয়, কি তার বেশভূষা আর রূপ! দূতী
যদি মর্ত্যরাজ্যের রাজনটি হয়, তাহলে দেবযানী মুনি মনোলোভা বিলৌল কটাক্ষ স্বর্গের অপ্সরী। বাইরের উঠোন পেরিয়ে ভেতর মহলের যে ঘরটিতে তখন আমাদের নিয়ে যাওয়া হয়েছে, পুরানো হলেও তার আসবাবপত্র সাজসজ্জা খুব বিবর্ণ নয়। সেই ঘরেরই পিছন দিকে ছাদ থেকে ঝোলানো একটা জড়ি দেওয়া মখমলের পর্দার সামনে দেওযানী একটি ছোট নিচু চৌকির ওপর আধশোয়া অবস্থায় বসে আছে। আগেকার দিনে রাজকুমারীদের মতো তার চৌকির দুপাশে দুজন করে সখী দাঁড়িয়ে। আমাদের ঢুকতে দেখে দেওযানী একটু সোজা হয়ে উঠে বসল। তারপর পাশের একটি চৌকিতে আমাদের বসতে ইঙ্গিত করে, বিশেষ করে আমার দিকেই ফিরে চোখে মুখে হাসির ঝিলিক ফুটিয়ে বললে, এতদিন বাদে এলে, কিন্তু এখনো এত অবিশ্বাস? এই কি বলছি কি জাতিস্বরা সুন্দরী? আমি কি ভুল শুনছি? খানিক আগে থেকে মাথাটার কেমন একটা ঝিমঝিমে ভাব হচ্ছে বটে, কিন্তু সত্যি মাথা খারাপ তো হয়নি। তাহলে মানে কি এসব কথার? দেওযানী তখন শুধু আমার কথাই নয়, পরাশরের কথাও বলে যাচ্ছে। বলছে, তোমার বন্ধুর নেশা তো গোয়েন্দাগিরি, তবু তার মনে তো এত সন্দেহ নেই। দু চোখ তখন আপনা থেকে বিস্ফারিত, মুখে যেন কথাই সরতে চায় না। তবু কোনো রকমে অতি কষ্টে বিমূঢ় বিস্ময়টা প্রকাশ করলাম। তুমি মানে মানে আপনি আমাদের পরিচয় জানেন? জানি। দেওযানীর মুখে রহস্যময় হাসি। আর তোমার সঙ্গে পরিচয় কি আজ? তার মানে যদি বলি এখন কি কিছু লাভ হবে? দেওযানীর মুখে সেই রহস্যের হাসি। সেসব কথা তুমি বিশ্বাসই করবে না। তবে কলকাতা থেকে এত দূর তোমায় বৃথাই এসে ফিরে যেতে দেব না। আগের স্মৃতি না ফিরুক, এখনকার স্মৃতি খানিক মুছে দিচ্ছি, এই নাও। ডান হাতটা নেড়ে আমার দিকে কি যেন ছিটোবার ভঙ্গির সঙ্গে দেওযানীর ওই শেষ কথাটুকুই শুনেছি। তারপর কি যে হলো কিছুই মনে নেই। সব কিছু যেন এক মুহূর্তে চোখের সামনে ঝাপসা হয়ে গেল। পা দুটো যেন টলে গেল আপনা থেকে। তারপর সব কিছু ফাঁকা। জ্ঞান ফিরে আসার স্মৃতিটা কিন্তু সুমধুর। গোড়ায় বিছানার কোমলতাটাই টের পেলাম। তারপর চোখ খুলে কয়েকটা মুখ, তার মধ্যে দেওযানীর মুখটাই সবচেয়ে স্পষ্ট। এক মুহূর্ত সব কথা স্মরণ হতেই এক ঝটকায় উঠে বসলাম। যে ঘরে দেওযানীর দর্শনের জন্য এসেছিলাম সেই ঘরেই আছি। তবে এতক্ষণ দেওযানীর নিজের বসবার চৌকির উপরেই শুয়েছিলাম। ঘরে এখন দেওযানী আর পণ্ডিতজি ছাড়া আর কেউ নেই। দেওযানী আমার মাথার কাছেই বসেছিল। উঠে বসতে একটু হেসে বললে, আমায় মাফ করো, তুমি যে এত দুর্বল তা আমার মনে ছিল না। সে কথার জবাব না দিয়ে বেশ একটু কড়া গলায় জিজ্ঞেস করলাম, পরাশর মানে আমার বন্ধু কোথায়? কোথাও না, এই তোমার সামনে। পরাশর হাসি মুখে ঘরে ঢুকে একান্ত স্বাভাবিক ভঙ্গিতে বললে, তুমি জাগনি বলে দর্পণা দেবীকে একটু দেখতে গিয়েছিলাম। তুমি একবার দেখবে নাকি? না।
এবার উঠে দাঁড়িয়েই বললাম, তোমার কাজ যদি হয়ে গিয়ে থাকে তো এখন চলো, স্টেশনে যেতে হবে। হ্যাঁ, তাই যান মিস্টার ভার্মা। দেওযানী আমার সঙ্গে দাঁড়িয়েই উঠে কৌতুক ভরা মুখে বললে, কৃত্তিবাসের মেজাজ এখন খিঁচড়ে গেছে, মাথা ঠান্ডা হতে সময় লাগবে, তবে স্টেশনে গিয়ে লাভ নেই, আজ আপনাদের যাওয়া হবে না। আচ্ছা, হয় কিনা দেখা যাবে, বলে দেওযানীর দিকে একবার ফিরেও না তাকিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। হন হন করে একাই চলে আসছিলাম। উঠোন পেরিয়ে দেউড়ি দিয়ে বাইরের রাস্তায় আসার পর পরাশর আমায় জিজ্ঞেস করলে, তোমার হঠাৎ কি হলো বলো তো? অত মেজাজ হলো কেন হঠাৎ? কেন হলো জিজ্ঞেস করছো? রাস্তার মাঝখানে দাঁড়িয়েই ফেটে পড়লাম। কি বুজরুকির ব্যবসা এখানে চলছে তা বুঝতে পেরেছ? বুজরুকি? পরাশরের গলাটা বেশ ক্ষুব্ধ মনে হলো। বুজরুকি নয়? জ্বালা ধরা গলাতেই বললাম। কি ফোন দিতে সবকিছু সাজানো তো দেখতে পেলে না? শরবতে ওরা অজ্ঞান করার ওষুধ মিশিয়েছিল। কি বলছো কি? এবার পরাশরের প্রতিবাদ বেশ জোরালো। শরবত তো আমিও খেয়েছি। তুমিও খেয়েছ? আমায় একটু দ্বিধাগ্রস্ত হতে হলো। তাহলে 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 শুধু তোমার শরবতই ওষুধ মিশিয়েছিল বলতে চাও? হ্যাঁ? পরাশর আমার সন্দেহটাকে ভাষা দিয়েই বললে, কিন্তু এই পক্ষপাতিত্ব কেন? হ্যাঁ, আর তাছাড়া আমাদের পরিচয়গুলো জানা, সেটাও কি বুজরুকি বলবে তুমি? কি বলবো তাহলে? নিজের খানিক আগের সন্দেহে একটু যেন নাড়া খেয়ে পরাশরের বক্তব্যটাই শুনতে চাইলাম। আর যাই বলি, বুজরুকি বলতে একটু বাধে নাকি? পরাশর তার যুক্তিটা জানালে। আমরা অনেকদিন ভেবেচিন্তে নয়, হঠাৎ আসবার খেয়ালে চলে এসেছি। আসবার কথা কাউকে জানিয়েও আসেনি যে আমাদের সম্বন্ধে আগে থাকতে কিছু জানবার সুযোগ হবে। সে অবস্থায় আমাদের অমন নির্ভুল পরিচয় বলা বেশ একটু আশ্চর্য ব্যাপার নয় কি? স্থানকাল ভুলে রাস্তায় দাঁড়িয়েই আরও কিছু আলোচনা হয়তো আমাদের হতো, কিন্তু হঠাৎ মতিকঠির চাকরের আবির্ভাবে এ প্রসঙ্গ বন্ধ করতে হলো। প্রথম আমাদের জন্য পুজোর প্রসাদ আর শরবত যে এনেছিল, সেই চাকরই আমাদের সাহায্যের জন্য এসেছে। তাকে পাঠিয়েছে স্বয়ং দেওযানী। সে আমাদের টাঙা ডেকে দেবে। চাকর এসে সেই কথাই জানালে। এখানে এই ধূপের মধ্যে কতক্ষণ খাড়া থাকবেন হুজুর? ভিতরে বসুন, আপনাদের টাঙা ডেকে দিচ্ছি। না না, ভেতরে বসবো না, টাঙাও ডেকে দিতে হবে না। আগের মেজাজটা আবার চাগিয়ে তুলে বললাম, ও আমরাই পারবো। মতিকঠির অনুচর কিন্তু নাছোড়বান্দা, সঙ্গে সঙ্গে তো চললই, তার মধ্যে নিজের নাম ধাম পরিচয় থেকে মতিকঠির বিষয়েও অনেক কিছু জানিয়ে দিলে। নাম তার বদ্রীদাস। সেও এ দেশের মানুষ নয়, তবে কাশ্মীর নয়, হিমাচল প্রদেশ থেকে এসেছে। এ বাড়িতে কাজ করছে প্রায় 7 বছর, কিন্তু আর এখানে থাকবে না। একটা কোথাও সুবিধা পেলেই চলে যাবে। মতিকঠির রাস্তা থেকে আমরা তখন টাঙা ধরতে কিছু দূরের বড় রাস্তার মোড়ের দিকে যাচ্ছি। বদ্রীদাস এবার তার আসল প্রার্থনাই জানিয়ে বসল। আমরা তো বড় রকমের আদমি, আমরা তাকে একটা চাকরি দিয়ে যদি কলকাতা নিয়ে যাই। কলকাতা খুব বড় শহর, সে জানে। সেখানে তার দেশওয়ালি ভাইও অনেক আছে। আমরা যদি শুধু তাকে সঙ্গে নিয়ে যাই, তাহলে চাকরিতে না রাখলেও সে নিজেই কাজকর্ম জোগাড় করে নিতে পারবে, আমাদের নিয়ে যাবার ঋণও শোধ করে দেবে। কিন্তু তুমি এ চাকরি ছেড়ে যেতে চাও কেন? পরাশরই জিজ্ঞাসা করল। এমনি চাই হুজুর। বদ্রীদাস প্রথমে সাবধানী জবাব দিলে। এই এক জায়গায় বেশি দিন মন টেকে না, তাই।
শুধু এই জন্যে? এবারে আমি একটু সন্নিগ্ধ তীক্ষ্ণ স্বরেই জিজ্ঞাসা করলাম, না এখানে অন্য কিছু অসুবিধা আছে? বদ্রীদাস খানিক চুপ করে মাথা নিচু করে রইল। তারপর বেশ একটু অস্বস্তির সঙ্গেই বললে, আপনারা গরিবের মা বাপ হুজুর, আপনাদের কাছে ঝুট কি করে বলবো? এ বাড়িতে চাকরির বড় ঝামেলা, আমি আর পেরে উঠছি না। বড় রাস্তায় তখন পৌঁছে গেছি। দূরের টাঙা রাস্তানায় একটা দুটো ঘোড়া খোলা টাঙাও দেখা যাচ্ছে। ইচ্ছে করলে তাদের একটা ভাড়াও করা যায়, কিন্তু তখন বদ্রীদাসকে ছেড়ে যাওয়া শক্ত হয়ে উঠেছে। বড় রাস্তার মোড়ে একটা বড় ডালপালা ছড়ানো অশ্বত্থ গাছের ছায়ায় দাঁড়িয়ে তার পেট থেকে কথা বার করবার জন্যেই ব্যস্ত হয়ে উঠলাম। বদ্রীদাসকে দিয়ে কথা বলানো খুব শক্ত নয়, সে নিজেই অনেক কিছু বলার জন্য ব্যাকুল, শুধু একটু উস্কানি দেওয়াই দরকার। মতিকুঠির বাড়ির ঝামেলার কথা শুনে সেই উস্কানির ভালো সুযোগই মিলল। একটু সহানুভূতি দেখিয়েই জিজ্ঞাসা করলাম, ঝামেলা কিসের? কাজ বেশি, মাইনে কম? না মনিবরা কড়া বদমেজাজি? ওসব কিছু নয় হুজুর। বদ্রীদাস জিভ কামড়ে নিজের কান মলে জানালে, মিথ্যে বললে দর্পণা দেবীর সাপে নিবংশ হতে হবে। আসল ঝামেলা কি জানেন? বদ্রীদাস একটু চুপ করে থেকে যা বললে তা প্রথমটা একটু ধাঁধার মতোই লাগলো। সে যা জানালে তাতে মনে হলো ঠাকুর দেবতার কাজ বলেই ও চাকরিতে তার বিশেষ আপত্তি। কেন, ঠাকুর দেবতার কাজ কি খারাপ? হ্যাঁ, অবাক হয়েই জিজ্ঞাসা করলাম। বিশেষ করে তুমি যা বলছো, ঠাকুর দেবতা যদি সেই রকম জাগ্রত হয়, আগে সেই জন্যেই খারাপ। বদ্রীদাস নিজের কথাটা এবার বিশদ করলে, এরকম ঠাকুর দেবতা আর দেবীজির মতো মানুষের কাছে বেশি থাকতে নেই। দেবীজি মানে তুমি ওই দেওজানি দেবীর কথা বলছো? জিজ্ঞাসা করলে পরাশর। জি হ্যাঁ, মাথা নেড়ে জানালে বদ্রীদাস। উনি তো আমাদের দেবীজি। কিন্তু ঠাকুর দেবতার ওর মতো দেবীজির কাছে থাকতে নেই কেন? তুমি তো বললে যে মনিবরা করা বদমেজাজি নয়, তোমার সঙ্গে ভালো ব্যবহার করেন। তবে বুঝতে পারলেন না হুজুর? বদ্রীদাস যেন আমাদের অজ্ঞতায় একটু অবাক হলো। প্রথমত জাগ্রত ঠাকুর দেবতার কাজ, যেটুকু ভার নিজের ওপর থাকে তাতে সারাক্ষণ কোথায় কি গলতি হয়ে যায় তার ভয়। আর দেবীজির বেলায় খারাপ লাগে দিনের পর দিন ওর ওই ক্ষমতার বহর দেখতে। ক্ষমতার বহর দেখতে খারাপ লাগে? এবার আমি রীতিমতো উৎসুক। উনি সব ভুলভাল যা খুশি কথা বলে সবাইকে ভাওতা দেন বুঝি? এবার বদ্রীদাসের আবার জিভ বেরিয়ে এলো। তা কামড়ে সেই সঙ্গে আবার কানমলা খেয়ে বেশ একটু গরমই হয়ে উঠল আমার উপর। ওসব পাপ কথা বলবেন না হুজুর। আপনার বিশ্বাস না থাকে এখানে আসবেন না, কিন্তু ওসব কথা যদি বলেন তাহলে আপনার সঙ্গে যেতে ও কথা বলতেই চাই না। ওই ওই ওখানে এই টাঙা আছে, ওই ভাড়া নিয়ে আপনি চলে যান। আমি চললাম, নমস্তে। বদ্রীদাস সত্যিই ফিরে মতিকুটির দিকে হাঁটতে শুরু করলে। নিজের আহাম্মকিতে তখন হাত কামড়াতে ইচ্ছে করছে। মতিকুটির ভেতরের খবর জানবার এমন সুযোগ বদ্রীদাসের কথা উল্টো বুঝে বুঝি হারালাম। পরাশর ও আমি দুজনেই ছুটে গিয়ে বদ্রীকে এবার থামালাম, কিন্তু সে কি সহজে ঠান্ডা হয়? শেষকালে পরাশরের কথার পেঁচেই তার রাগ পড়ল। আরে দেবীজির মহিমা কি আমরা জানি না? না হলে সেই কলকাতা থেকে এত দূরে ছুটে এসেছি কেন?
আমার দোস্ত শুধু তোমায় একটু পরীক্ষা করে দেখছিলেন। আমায় আর কি পরীক্ষা করবেন হুজুর? বদ্রীদাস এতক্ষণে নরম হয়ে বললে, আমার শিরা কেটে দেখবেন দর্পণা দেবী আর দেবীজির নাম লেখা আছে। তবু এখানে থাকতে দিল নারাজ। শুনুন, নারাজ हर रोज দুনিয়ারা তো সাচ্চা খবর জানতে। দেবীজি তো ঝুট কিছু বলেন না, উনি তো শুধু নিজের আগের সব জন্মের কথা বলেন না, দর্পণা দেবীর দয়ায় উনি সব কিছুই জানতে পারেন, আর যা জানেন তা কারুর পরোয়া না করে সাফ সাফ বলে দেন। যেমন কাল এক বহুত বড়া শেঠজিকে বলে দিলেন, আগের জন্মে তুমি অনেক পাপ করেছিলে, তাই এবার টাকার কুমির হয়েছ। শেঠজি তাতে হাত জোর করে বলেছিল, পাপ করেছি বলে এত টাকার মালিক হয়েছি, এ কেমন কথা দেবীজি? তো দেবীজি তাতে হেসে বলেছিল, আরে সেই তো তোমার পরীক্ষা। এবার এই দৌলত দিয়ে যদি প্রায়শ্চিত্ত না করো তাহলে সচমুচ কুমির হবে পরের জন্মে। বদ্রী থামতে একটু সাবধান হই এবার জিজ্ঞাসা করলাম, শেঠজির এই হাল দেখে তোমার খারাপ লেগেছে? না হুজুর, বদ্রী প্রতিবাদ জানালে, শেঠজির মতন মানুষকে এইরকম সাফ কথা তো শোনাননি চাই। আমার কিন্তু দুনিয়ার আসলি চেহারা দেখতেই আর ভালো লাগে না। দেবীজির কাছে সবাই কত আশা নিয়ে আসে, কিন্তু এলে উনি রেখে ঢেকে কিছু বলেন না। এই সেদিন একজন এসে দর্পণা দেবীর পুজো তো দিয়ে গেল, তার 10 বছরের হারানো ছেলে উনি যেমনভাবে যেদিন বলেছিলেন ঠিক তেমনিভাবে সেই দিন ফিরে এসেছে। এসব যেমন বলেন তেমন অন্যরকম খাঁটি কথাও জানিয়ে দেন। সেই দিন একজনকে বলে দিলেন, এখানে কেন এসেছিস? তুই তো ঠকবাজ, নিজের ভাই বোন সকলকে ঠকিয়েছিস, তোর তাই এমন রোগ হয়েছে যা আর ছাড়বে না। আর একজনকে আবার বললেন, তোর বউ তোকে ছেড়ে পালাবে না তো কি করবে? তুই তো ওকে আর জন্মে পরের ঘর থেকে জুলুম করে কেড়ে এনেছিলি। মুশকিল কি জানেন হুজুর, এরা সব দেবীজির কাছে সব বাত শুনে আমায় এসে ধরে পড়ে। আমি যেন দেবীজিকে বলে কয়ে সাধ্য সাধনা করে ওদের নসিব বদলে দিতে পারি। এইসব আর সইতে পারি না হুজুর। তাই আপনাদের মতন সকলকে বাইরে কোথাও কাজের জন্য আর্জি জানাই, কিন্তু তা কি আর আমার বরাতে আছে? বদ্রীদাস এরপর হঠাৎ যেন কি বুঝে মুখ বন্ধ করে ফেলে। আমাদের জন্য টাঙা ডেকে দিতে অবশ্য ত্রুটি করে না। টাঙাওয়ালাকে স্টেশনে যেতে বলছি শুনে শুধু একটা মন্তব্য করে, কেন মিছে স্টেশনে যাচ্ছেন হুজুর? আজ তো আপনাদের যাওয়া হবে না। যাওয়া হবে না কিরকম? আমার আগেকার জেদ আবার চারা দিয়ে ওঠে। ট্রেন চলা কি সব বন্ধ হয়ে গেছে নাকি এ স্টেশনে? ট্রেন বন্ধ হবে কেন হুজুর? বদ্রীদাস যেন আমাদের সম্বন্ধে হতাশ হয়ে বলে, কিন্তু ট্রেন চললেই তো যাওয়া যায় না। তবু স্টেশনে গিয়েই একবার দেখুন। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.org golpokothar.org